জয় পরাজয়। জয় পরাজয় আমি একটু ইস্ট বেঙ্গল নিয়ে একটু আলোচনা করব, একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে একটা বই লেখা হয়েছিল ডক্টর জয়দেব মুখোপাধ্যায়। তো সেই বইটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে ইস্ট বেঙ্গলের ব্যাপারটা আলোচনা করে নিই। আমি আগে অডিওটাতে বলেছিলাম যে একটা বাংলাদেশের এক জার্নালিস্ট গতকাল একটা ইউটিউব চ্যানেলে ইস্টবেঙ্গল কোচ অস্কারের বিভিন্ন টেকনিক্যাল ত্রুটি নিয়ে ডিটেল একটা আলোচনা করেছেন। তো সেই আলোচনাটায় প্রভাবিত হয়ে এক ইস্টবেঙ্গল ফ্যান সেই টুইটারে একটা বড় একটা টুইট লিখেছিল। তো সেই টুইটটার উত্তর দিল, দেখলাম এক ইস্টবেঙ্গল যে কোচ রয়েছেন অস্কার, তার যে সাথে কাজ করে যিনি স্প্যানিশ টেকনিক্যাল ফিজিক্যাল ট্রেনার, উনি দেখলাম খুব মনক্ষুণ্ণ হয়ে একটা পাল্টা একটা রিপ্লাই লিখেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে এত রাগ কিসের ওনার? এটা কি আমরা ধরে নেব যে এখনও পর্যন্ত অস্কার বা এই যে ফিটনেস ট্রেনার এদেরকে এখনও কনফার্ম করেনি আগামী সিজনের জন্য? যদি তাই হয় খুবই মঙ্গল। কেননা দেখুন, আমি তো বারবার বলছি যে অস্কারে সামনের মরশুমে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম, টেকনিক্যাল কারণেই কম। এই যে বাংলাদেশি জার্নালিস্ট বলেছে বলে না, তার আগে থেকে আমার চ্যাট ফোরামে আমরা অনেকেই আলোচনা করছি এই বিষয়টা নিয়ে যে ওনার সফল হওয়ার সম্ভাবনা খুবই কম, টেকনিক্যাল কারণে খুবই কম। তো তা সত্ত্বেও যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ওনাকে কোচ হিসেবে রেখে দেন এবং উনি যদি ব্যর্থ হন, তাহলে আমার মনে হয় সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের লিডারশিপে যারা আছে, সে নিতুবাবুই বলুন বা ইমামি তরফ থেকে যারা রয়েছেন, সেই বিভাস বা যেই থাকুক, তাদের উচিত কিন্তু পদত্যাগ করা, অন্তত ক্লাব লিডারশিপ থেকে তাদের পদত্যাগ করা উচিত। কেননা তারা জেনে শুনে বিষ পান করছেন। যে কোনো কাজে আপনি ব্যর্থ হতেই পারেন, ব্যর্থ মানুষ মাত্রই হয়, কিন্তু আপনার প্রজেক্ট কিক অফ করার আগে নিশ্চয়ই একটু প্রজেক্টে একটু ইভ্যালুয়েট করে নিতে সফল হওয়ার সম্ভাবনা কতটা। কিন্তু আপনি যদি শুরু থেকেই জানেন যে আপনি বিফল হবেন, অন্তত আপনি না জানলে যদি সমাজ জানে, সমাজের এক বিশাল সংখ্যক মানুষ যদি জানে যে এই প্রজেক্টটা বিফল হবে, তা সত্ত্বেও যদি আপনি গোয়ার্তুমি করে প্রজেক্টটা কিক অফ করেন এবং যদি প্রজেক্টটা বিফল হয়, সেক্ষেত্রে এটা আর প্রতিষ্ঠিত করার প্রয়োজন পড়ে না যে আপনারা কিন্তু লিডারশিপ থাকার জায়গায় যোগ্য নন। তো সেক্ষেত্রে আমি আশা করব যদি অস্কার থাকেন কোচ হিসেবে এবং ইস্টবেঙ্গল যদি ব্যর্থ হয়, তো তৎক্ষণাৎ নিতু এবং বিভাস আগরওয়াল বা যারাই ইমামি তরফ থেকে লিডারশিপে থাকবেন, তারা কিন্তু ক্লাবের এই ক্লাব অপারেশনসের ব্যাপার থেকে কিন্তু পদত্যাগ করবেন। কেননা সেক্ষেত্রে মনে হবে, আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি যে জেনে শুনে বিষ পান করছে, যে তার দ্বারা অন্তত লিডারশিপ সে লিডার হওয়ার যোগ্য নয়, সহজ বাংলায় বলতে গেলে। এবার আসি একটা বইয়ের কথায়, কোথা গেলে তোমা পাই, ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের লেখা কোথা গেলে তোমা পাই। এখন এই বইটা কী নিয়ে লেখা? বইটার বিষয় হলো চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান। চৈতন্য প্রভুর অন্তর্ধান মানে আমি ঠিক কী বলতে চাইছি? আজকে সারাদিন ধরে দেখছি বিভিন্ন লেখালেখি হচ্ছে, টুইটারে দেখছি অনেকে অনেক লেখালেখি করছেন, অনেক নেতাও লিখছেন। বেসিক্যালি 1553 সালে চৈতন্য মহাপ্রভু হঠাৎ গায়েব হয়ে যান পুরীর মন্দিরের ভেতর থেকে, হঠাৎ সহজ বাংলায় গায়েব হয়ে যান বা গুম হয়ে যান। তো তারপর সেই ব্যাপারটা নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে, মতের প্রচলন আছে, এবং সেই বিভিন্ন মত নিয়ে কিন্তু বইটাতে লেখা আছে কাহা গেলে তোমা পাই। বেসিক্যালি বইটা হচ্ছে একটা ফিকশন, মানে একটা গল্পের মতন। সেখানে ফিকশনাল কিছু ক্যারেক্টার আছে, কিন্তু এটা অনেকটা হিস্টোরিক্যাল ফিকশন বা রিসার্চ ওরিয়েন্টেড ফিকশন। কেননা এখানে যে ফিকশনাল ক্যারেক্টাররা আছে, তারা যে কথাবার্তাগুলো বলছে সেগুলো হচ্ছে হার্ড ফ্যাক্টের ভিত্তিতে, মানে বিভিন্ন বই থেকে সাইটেশন বা বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম সাইটেশন। এবং বইটা শুরুই হচ্ছে ডক্টর নিহারঞ্জন রায়ের একটা বেশ কঠিন একটা চিঠি নিয়ে, যেখানে ডক্টর নিহারঞ্জন রায় খোলাখুলিভাবে লিখেছিলেন যে চৈতন্য মহাপ্রভুকে খুন করা হয়েছে পুরীর মন্দিরের মধ্যে। এখন উনি খুন হয়েছেন না খুন হননি, এই নিয়ে বিভিন্ন মত রয়েছে, প্রত্যেকটা মত নিয়ে আলোচনা রয়েছে বইটাতে। যেমন কিছু মত রয়েছে যে চৈতন্য মহাপ্রভু মন্দিরের মধ্যে ঢোকেন একদিন 1553 সালে জুন মাস নাগাদ,
এবং তার দেহটা নাকি কাঠের যে মূর্তি রয়েছে জগন্নাথের তার সাথে নাকি মিশে যান, রক্ত মাংসের দেহটা পুরো মিশে যায় কাঠের মূর্তির সাথে। তো এই ঘটনাটা যদি মহাভারত বা রামায়ণ যুগ হতো তা বিশ্বাসযোগ্য হতো, কেন মহাভারত রামায়ণে অনেক কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে, অনেক প্রকৃত অংশ, অনেক কাল্পনিক ঘটনা রয়েছে। কিন্তু এটা ঘটেছে 1553 সাল। 1553 সালটা আপনারা তো চট করে বুঝবেন না কী হচ্ছে ভারতে। 1553 সাল সহজ বাংলায় বলতে গেলে তখন হুমায়ুন, কোন হুমায়ুন? আকবরের বাবা হুমায়ুন, সে তরতাজা যুবক তখন। তার ঠিক 3 বছর আগে 1550 সালে বাবর মারা গেছে। কোন বাবর? যেই বাবর মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেছেন। বাবর মারা গেছে, হুমায়ুন তরতাজা যুবক এদিক ওদিক লড়ে বেড়াচ্ছে, আর বাংলাতে উড়িষ্যাতে তখন চৈতন্য মহাপ্রভু। সেই সময়টা ভাবুন, সেই সময় একটা অলৌকিক ব্যাখ্যা যে একটা দেহ গিয়ে মিশে গেল কাঠের মূর্তির সাথে, সেটা কি বিশ্বাসযোগ্য না? অনেকেই বিশ্বাস করেন না। ডক্টর নিহাররঞ্জন রায় থেকে শুরু করে ডক্টর জয়দেব মুখোপাধ্যায়, এরা কেউই এই ব্যাপারটা বিশ্বাস করেন না। তো এরকম আরও রুমালার আরও আছে তথ্য। তিনি বলেছেন যে উনি মৃগী রোগে মারা গেছেন। তো সেখানে কাউন্টার আর্গুমেন্ট হচ্ছে মৃগী রোগে মারা গেল ঠিক আছে, কিন্তু হঠাৎ করে মানে দেহ গায়েব করে দেওয়া হলো কেন? ওখানে কোনো সমাধি নেই কেন? এটা বোঝার চেষ্টা করুন। তখন পুরীর যিনি রাজা, স্থানীয় রাজা, তিনি কিন্তু বিশাল বড় ভক্ত চৈতন্য মহাপ্রভু, বিশাল বড় ভক্ত। তো যেই রাজা ভক্ত, সেই রাজার রাজত্বকালে মারা গেলেন চৈতন্য মহাপ্রভু, তার কোনো সমাধি নেই? এটাই বিশ্বাসযোগ্য? এটা আমার প্রশ্ন নয়, এটা ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের প্রশ্ন। এছাড়াও আরও বিভিন্ন তত্ত্ব আছে, যেমন চৈতন্যদেব নাকি অনেককে নিয়ে নাচতে নাচতে সমুদ্রে বিলীন হয়ে গেল। কেন, মানে হঠাৎ কেন সমুদ্রে বিলীন হবে? আরও আছে যে চৈতন্য নাকি বিশাল জ্বর নিয়ে মন্দিরে ঢোকে এবং তারপর নাকি জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। এরকম বিভিন্ন তথ্য রয়েছে যে পায়ে ইটের আঘাতে তার সেপটিক হয়ে যায়, দেহে সেপটিক হয়ে যায়, এরকম বিভিন্ন আছে। তো সব বারবার প্রশ্ন আসছে যে সবই বোঝা গেল, মানে স্বাভাবিক কারণে যদি ওনার মৃত্যু হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে ওনার মৃত্যুটাকে এতটা রহস্য করে রাখা হলো কেন? উনি তো রক্ত মাংসের মানুষই ছিলেন, ওনার সমাধি নেই, কিচ্ছু নেই, পুরো গায়েব হয়ে গেল। এবং আরও সমস্যা হচ্ছে, যেটা নিয়ে পরিষ্কার করে কঠিন প্রশ্ন করেছেন ডক্টর জয়দেব মুখোপাধ্যায়, বলছে শুধু চৈতন্য 1553 সালে গায়েব হননি। এটা অনেকে আজকে লেখালেখি করছে যে বিভিন্ন সামাজিক কর্মী, রাজনৈতিক কর্মী আজকে সারাদিন ধরে দেখছি লেখালেখি করছেন যে এইটা নিয়ে একটা তদন্ত হওয়া দরকার। কিন্তু সমস্যা হচ্ছে শুধু চৈতন্য কিন্তু গায়েব হননি। চৈতন্যর অনেক সহচর, অনেক প্রো চৈতন্য ব্যক্তি তখন গায়েব হয়ে গিয়েছিলেন ওই একই সময়, মানে চৈতন্য গুম হয়ে যাওয়ার ঠিক পরপরই অনেকেই গায়েব হয়ে গিয়েছিলেন। একাধিক ব্যক্তি যারা প্রো চৈতন্যর পক্ষে যারা ছিল, এবং যিনি রাজা তিনিও প্রাণ ভয়ে পালিয়ে গিয়েছিলেন। এবং পরবর্তীকালে যে রাজার যে চ্যালেঞ্জার ছিল, তিনি কিন্তু রাজত্ব দায় মোটামুটি তুলে নেন নিজের হাতে। তো এখানেও লেখক প্রভাত মুখোপাধ্যায় বলছেন যেখানে তার মোডাস অপারেন্ড বা এখানে একটা মোটিভ দেখা যাচ্ছে। সব কিছু তো কাকতালীয় হতে পারে না যে রাজা কেন পালালেন চৈতন্যর হঠাৎ মৃত্যুর পর। তিনি স্থানীয় রাজা, আর চৈতন্যের এতগুলো সহচর, এরা নামগুলো দিয়েছিলেন উনি। বইটার আমি লিঙ্ক শেয়ার করে দিয়েছি, কাহা গেলে তোমা পাই, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আমি পিডিএফ লিঙ্কটাও শেয়ার করে দিয়েছি আমার চ্যাট ফোরামে। এরকম একাধিক প্রশ্ন রেখেছেন। ডক্টর নিহাররঞ্জন রায়ের লেখা তো আছে। তো এইটা নিয়ে আজকে অনেকে টুইট করার পর দেখছি আবার অনেকে কাউন্টার টুইটও করছেন যে কেন শুধু শুধু এসব নিয়ে আবার ঘাটাঘাটি হচ্ছে, এতে করে বাঙালির সাথে উড়িষ্যার লোকদের একটা সম্পর্ক খারাপ হবে। আমি বলব কেন সম্পর্ক খারাপ হবে? দেখুন, আপনার বাবা একটা জিনিস ভুল করছেন, যে কোনো ব্যক্তির পক্ষে কিছু লোক থাকে, বিপক্ষে কিছু লোক থাকে। চৈতন্য মহাপ্রভু বিশাল জনপ্রিয় ছিলেন পুরীতে, সেখানকার স্থানীয় রাজা ওনার পক্ষে ছিল, তারা তো স্থানীয়, তারা তো উড়িষ্যাবাসী ছিলেন। তার বিরুদ্ধে কিছু লোক ষড়যন্ত্র করেছিলেন,
এবং অনেকে মন্দিরে পাণ্ডাদেরও গালমন্দ করছেন, পুরীর মন্দিরে পাণ্ডাদের। আমি এখানেও বলবো এখানেও একটা সমস্যা রয়েছে। একটা মন্দিরে প্রচুর পাণ্ডা থাকে, তার মধ্যে কতিপয় হয়তো 5 জন 10 জন তারাও তো ষড়যন্ত্র করেছে, তার জন্য আপনি বাকি 90% বা 95% পাণ্ডাদের দোষী করতে পারেন না। প্রত্যেকে তো ষড়যন্ত্রে আবদ্ধ হয়নি না, সবাই তো হাত লাল করেনি। তো এই ব্যাপারে একটু সজাগ থাকা দরকার। খুন খারাপই তো মানে যে কোনো জায়গায় হতে পারে, সে চৈতন্য ওখানে খুন না হয়, পুরীতে খুন না হয়, পশ্চিমবঙ্গে বা বাংলাতেও খুন হতে পারত, পূর্ববঙ্গে বা পশ্চিমবঙ্গে খুন হতে পারতেন। খুন হলে কে খুনি এগুলো জানাটা ভালো সমাজের পক্ষে। এসব বিলীন লিন এইসব থেকে মুক্ত হওয়া যায়। এবং আরও একটা ঘটনা মজার কথা বলে রেখে, আমি দেখছিলাম অনেকে বলছেন পুরী যাবেন না, বয়কট। আমি এসব বয়কট ব্যাপারে একদম ব্যক্তিগতভাবে আমি এসব থাকি না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর বয়কট কেন করবেন পুরী হঠাৎ করে, এগুলো ঠিক না। ঘটনা হচ্ছে তখন, এটা বই থেকে পাওয়া, যারা চৈতন্যর বৈষ্ণব মানে যারা চৈতন্যের যারা সমর্থক বা ফলোয়ার, তারা পুরীকে 50 বছর বয়কট করেছিলেন। পুরী এবং উড়িষ্যার অঞ্চলে তারা 50 বছর ওখানে কোনো সংকীর্তন করেননি। তো কী লাভ হলো 50 বছর বয়কট করে? সেটা ব্যাপারটা তো ধামাচাপাই পড়ে থাকলো। তখনকার যারা বিভিন্ন লেখা লিখেছেন তারা কেউ মুখ খুলে কিছু লেখেননি। একজন লিখেছিলেন একটু, সেটা বইতে লেখা আছে যে যদি বেঁচে থাকি তো এই চৈতন্যের অন্তর্ধান নিয়ে আরও লিখব। তো তারপর তিনি লেখেনি, বা অন্তত তিনি লিখলেও সেই লেখার আর হদিশ পাওয়া যায়নি। এবার দুঃখজনক ব্যাপারে আসি আমরা। এই ফিকশানটা কাহা গেলে তোমা পাই শেষ হচ্ছে একটা চিঠি দিয়ে, যে চিঠিটাতে যেই মূল কাল্পনিক চরিত্র বা ফিকশনাল ক্যারেক্টার, ওনাকে একজন একটা চিঠি লিখে বলছেন যে আপনি তো মানে অনেক অপ্রিয় বিষয় নিয়ে ঘাটাঘাটি করছেন, পুরীর এটা অনেকেরই আপনি অপ্রিয় হয়ে যাচ্ছেন, তো একটু সাবধানে থাকবেন। এই চিঠিটা দিয়ে বইটা শেষ হয়ে যায়। তো বোঝা যাচ্ছে বইটা একটা দ্বিতীয় ভাগ আছে বা লেখার পরিকল্পনা ছিল, কিন্তু লেখক আর লিখে যেতে পারেনি, ডক্টর জয়দেব মুখোপাধ্যায়। উনি নিজেই অন্তর্ধান হয়ে যান, ওনাকে গায়েব বা গুম করে দেওয়া হয় পুরী থেকে। সেটা আরও একটা রহস্য, মানে যে রহস্য উন্মোচন করতে গিয়ে উনি একটা তদন্ত নির্ভর একটা গল্প লিখছিলেন, একটা বই লিখছিলেন, সেই লেখকই গায়েব হয়ে গেল পুরী থেকে। একইভাবে ডবল অন্তর্ধান রহস্য। তো যাকে এই ব্যাপারটা নিয়ে যদি আমরা জানতে পারি যে চৈতন্য এবং আরও একাধিক ব্যক্তি, সবাই চৈতন্য করছেন কেন, উনি জনপ্রিয় বলে, বাকিদেরও তো একটা জীবনের দাম আছে। তো এই মানে একাধিক ব্যক্তি যাদেরকে গায়েব করে দেওয়া হলো, কারা করলো জানা দরকার। আর এইটা ভাববে না যে গোটা উড়িষ্যা করছে, সম্ভব নয়। উড়িষ্যাতে যথেষ্ট জনপ্রিয় ছিলেন, এবং চৈতন্যের মৃত্যুর পর উড়িষ্যার রাজা নিজে প্রাণ ভয় পালিয়ে যান সেখান থেকে, এবং চৈতন্য অনেকেই তখন মারা যান বা গায়েব হয়ে যান তারা পুরী থেকে। তো এই ব্যাপারে মানে জানা ভালো, ক্রোধ, অকারণ ক্রোধ ভালো নয়। যেটা আমরা ইস্ট বেঙ্গলে দেখলাম যে ফিজিক্যাল ট্রেনার খচে গেছেন এক সমর্থকের উপরে প্রশ্ন করাতে। প্রশ্ন করুন, উত্তর খুঁজুন, আর অহেতুক এর ওপর রাখবেন না। 500 বছর আগে কোন কিছু উৎকলবাসী ষড়যন্ত্র করে খুন করেছিলেন চৈতন্য এবং তার সহচরদের, তার জন্য আপনি এখনকার সমস্ত উৎকলবাসীর ওপর কেন রাগ দেখাবেন? যদি কারো বাবা খুন করে থাকে, ধরলাম কোনো এক উৎকলবাসীর বাবা চৈতন্যকে খুন করেছেন ডাইরেক্ট ধরলাম, তো ছেলে কি করেছে, ছেলের কি দোষ? মানে বাপের ওপর একবার ঠাকুরদা কে কী করেছে? আর বললাম তো করেছে, কয়েকজন মিলে করেছে, এমন তো নয় গোটা উড়িষ্যা সবাই মিলে মানে ষড়যন্ত্র করে খুন করেছেন, তা তো নয়। কতিপয় কিছু ব্যক্তি, তাদের বংশধররাও যদি এখন বেঁচে থাকেন, তো বংশধর কি দোষ করেছে? তারা কি মানে ষড়যন্ত্রে ছিল, যুক্ত ছিল? যাকে ঠান্ডা মাথায় ভাবুন, প্রশ্ন করতে থাকুন, জীবনে ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন।